এইমাত্র গাড়িটা এসে পৌঁছেছে শানদের বাড়ির সামনে। আমি একবার বাহিরের দিকে তাকালাম। কিছুদিনের ব্যবধানে বাড়িটা যেন নতুন নতুন লাগছে। চারপাশের আলোয় রোশান চোখ ধাঁধিয়ে যাবার উপক্রম। একটা বাড়ি অন্ধকার করে দিয়ে অন্য বাড়ির আলোয় আলোকিত করে সাজানো কি হয়তো মেয়ে বলে। আমি চোখটা নামিয়ে নিলাম। বাড়ির ভেতর থেকে সবাই দৌড়ে এলো আমাদের নিয়ে যাওয়ার জন্য। যদিও সবাই আমার পরিচিত, তাও সবকিছু নতুন নতুন লাগছে। আমি বের হওয়ার আগে শান বের হয়ে আমার সামনে হাত বাড়িয়ে দিল। ওয়েলকাম টু মাই হাউস ফর দি সেকেন্ড টাইম সুইটহার্ট। আমি শানের দিকে এক নজর তাকিয়ে মুচকি হেসে শানের হাতে হাত রেখে বেরিয়ে এলাম। আমাকে দেখে শানের ফুফাতো বোন সানিয়া দৌড়ে এলো, আমাকে জড়িয়ে ধরে বলল, ওয়েলকাম মেজ বৌমনি। আমি মিষ্টি হেসে বললাম, ধন্যবাদ কিউটি। তারপরও আপুর কাছে গিয়ে একই রকমভাবে ওয়েলকাম জানালাম। আমাদের সবাই ফুলের পাপড়ি ছড়াতে ছড়াতে বাড়ির সদর দরজা পর্যন্ত নিয়ে এলো। দরজার দিকে তাকাতেই দেখতে পেলাম শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। মাকে দেখতে পেয়ে মুখে হাসি খেলে গেল। পাশে ফুফু শাশুড়ি দাঁড়িয়ে। এই মহিলা মুখে আজও হাসি নেই, মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। আমি আজও পর্যন্ত বুঝতে পারলাম না যে এই মহিলা আমাকে নিয়ে এত কি সমস্যা। যাই হোক, ওনার দিকে থেকে চোখ সরিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। প্রথমে আমি আর শান গিয়ে বাড়ির প্রত্যেক গুরুজনকে সালাম করলাম। সবাই আমাদের মাথা হাত দিয়ে মন ভরে দোয়া করলেন। এরপর স্মৃতি আপু এবং আরশ ভাইয়া সবাইকে সালাম করে যেন এগিয়ে গেল। শান সহ সবাইকে সালাম করে আমার দিকে এগিয়ে আসতে আমি উঠে বললাম, আরে এসব কি করছো তোমরা? আমি কেন? ফুফু শাশুড়ি মুখ গোমড়া করে বলল, সম্পর্কে তুমি ওদের বড়ই হও, তাই তোমাকে সালাম করে, এটা স্বাভাবিক। এতে এত অবাক হওয়ার কি আছে? কি হলো আরস, তোমার দাঁড়িয়ে আছো কেন? দ্রুত এই পর্ব শেষ করে আরো কাজ আছে। আরস ভাইয়া আর আপু আবারও এগিয়ে আসতে আমি পিছিয়ে গিয়ে বললাম, সম্পর্ক তো আমাদের শুধু একটা না, তাই না? আরো একটা সম্পর্ক আছে আমার, যেখানে আমি সবার ছোটই হই। তাই আমি চাই না আমি এমন একটা অস্বস্তিকর পরিস্থিতিতে ফুফু শাশুড়ি আমার দিকে টকমক চোখে তাকালো। শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, ও যখন চাচ্ছে না তখন থাক না, করতেই হবে এমন তো কোনো কথা নেই। আমার মুখে হাসি ফুটে উঠল। আমি জানলাম কেউ না বুঝলেও মা ঠিক আমাকে বুঝবে। আমি হেসে আরশ ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, তবে আজকে তোমার কাছে আমার কিছু চাওয়ার আছে ভাইয়া। আরশ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, যা খুশি চাইতেই পারো, তোমার অধিকার আছে। আমার সামর্থ্য থাকলেও সেটা অবশ্যই দিব, কথা দিচ্ছি তো। দিলাম। আমি আপুর হাত আরশ ভাইয়ার হাতে দিয়ে দিলাম। শান সহ সবাই বিস্মিত চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, বড় ভাবি বা ছোট বোন হিসাবে আজকে তোমার কাছে ছোট্ট একটা জিনিস চাইবো, সেটা তুমি আদেশ বা অনুরোধ যেটাই ভাবো। আজকে থেকে আমার বোনের যে হাতটা ধরেছো, সে হাতটা যত ঝড় বাতা বিপত্তি যাই আসুক না কেন কখনোই ছাড়বে না। কখনো যেন আমার বোনের চোখ থেকে এক ফোঁটাও পানি না পড়ে। সব সময় এভাবেই সব পরিস্থিতিতেই ওর পাশে দাঁড়িয়ে থাকবে। কি থাকবে তো? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওদের দিকে। আরশ সহ সবাই পুরো সিম্পলনেস হয়ে গেল। আমি এমন একটা কথা বলবো সেটা হয়তো উপস্থিত কেউ ভাবতে পারেনি। আরশ একটা লম্বা শ্বাস ফেলে বলল, তুমি যখন কিছু চাইবে বলছিলে, আমি ভেবেছিলাম তোমার জন্য কিছু চাইবে, কিন্তু তুমি প্রথম থেকেই আমাদের ঋণী করে রেখেছ, আর আরো বেশি করে ফেললে। তোমার মনটা অনেক বড় ভাবিজান। তুমি তোমার জন্য কিছু চাইলে সেটা হয়তো আমার দেওয়া সামর্থ্য, কিন্তু যা চাইলে সেটা জানি না আমি ঠিকভাবে পালন করতে পারবো কিনা। তবে কথা দিচ্ছি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার কথা রাখার চেষ্টা করব। স্মৃতির চোখে পানি নিয়ে তাকিয়ে আছে সোহার দিকে। যে মেয়েটাকে ও এখন পর্যন্ত ছোট ভেবে এসেছে, সে কেমন জানি চোখের সামনে হঠাৎ একজন দায়িত্ববান মানুষ হয়ে গেল, যে বড় বোনের মতো ছায়া হয়ে দাঁড়িয়ে আছে ওর মাথার উপর। আমি আপুর চোখে পানি মুছে দিয়ে হেসে বললাম, ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ নয়। এত বড় মনের পরিচয় দিয়েছ, তাই বড় ভাবি হিসেবে একটা সালাম তো তোমার প্রাপ্য, কি বলো? না না, লাগবে না। লাগবে, এটা আমার ইচ্ছা। স্মৃতি না করুক, আমি তো করতেই পারি। আমি লজ্জা পেয়ে নিজের মুখে ডেকে বললাম। শান কানে কানে বলল, হাই মেরি জান, এমন এমন কাজ করো মাঝে মাঝে আমি কনফিউশন হয়ে যাই যে এটা আমার সেই পিচ্চি বউটা তো সবাইকে ইমোশনাল করে দিলে। আমি শানের দিকে তাকালাম। শান ঠোঁটে একটু দুষ্টুমি হাসি ফুটিয়ে তুলে বলল, কথাবার্তা শুনে তো মনে হচ্ছে বড় হয়ে গেছো। তাহলে আজকে আর ছাড়াছাড়ি হবে না কোনো, কি বলো? ওনার কথা শুনে আমার হিকচি উঠে গেল আর চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। কি সর্বনাশ কথা! শান হেসে সামনের দিকে তাকিয়ে রইল। আমি আমার রুমে বসে আছি, লম্বা একটি ঘোমটা দিয়ে শানের জন্য অপেক্ষা করছি। চারপাশে মোমের হালকা আলো আর ফুলের ঘ্রাণে ঘরটা মোহনীয় লাগছে। জানালায় সাদা পাতলা পর্দাগুলো ফুরফুর করে উঠছে, বাহিরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার কেমন যেন ভয় ভয় লাগছে, বুকের ভিতর হৃৎপিণ্ড লাফালাফি যেন দ্বিগুণ হয়ে গেছে। বসে থাকতে অস্থির হচ্ছে, কি করব বুঝতে পারছি না। তার উপরে শান তখন যে কথা বলল, এতে তো ভয় আরো বেশি লাগছে। নিজের ভাবনায় নিজেই মাথায় একটা গাঁট্টা মারলাম। এতগুলো দিন হয়ে গেছে, অ্যাটলিস্ট সম্পর্কটা এখনো তো স্বাভাবিক করা প্রয়োজন। ভাবতে লজ্জা পেয়ে গেলাম। এটা লম্বা শ্বাস ফেলে নিজেকে তৈরি করতে লাগলাম শানের জন্য। অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু শানের আসার কোনো খবর নেই। আমি বিরক্ত হয়ে ঘোমটাটা খুলে ফেললাম। বিছানা থেকে নামার জন্য এক পা নিচে দিতেই যাব, তখনই দরজার খুলে রুমে প্রবেশ করলো শান। শানকে দেখে আবার দ্রুত বিছনার উপরে গুটিসুটি মেরে ঘোমটাটা টেনে নিলাম। শান এক পা করে এগিয়ে আসছে, আর আমার হৃৎপিণ্ড ধুকপুক শব্দটি যেন আরো বেড়ে যাচ্ছে। আমি নিজেই শাড়ি খামছে চোখ মুখ খিচে বসে রইলাম। শান এসে আমার সামনে বসলো, তারপর আমার ঘোমটাটা ফেলে দিলে আমি কেঁপে উঠলাম। শান আমার থুতনি হাত দিয়ে মুখটার উপর তুলে বলল, কি নর্মাল সুইটহার্ট, এমন রোবট মতো হয়ে আছো কেন? আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি ব্যাপার, কথা বলবে না? এমন বিহেভ করছো যেন এটা আমাদের প্রথম দেখা। শান হাসলো। আমার গলা যেন বসে গেছে। কথা না বলতে বলতে আমি গলাটা পরিষ্কার করে বললাম, আসতে এতটা সময় লাগলো? শান আমার একটু কাছে এসে বলল, অপেক্ষা করছিলে বুঝি? আমি একটু পিছিয়ে গিয়ে বললাম, আজকে রাতে তো এমনটা কথা ছিল। শান আমাকে টেনে ওনার কাছে নিয়ে আসলো। চোখে মুখে দুষ্টুমি রেখা ফুটে তুলে বলল, আজকে রাতে তো আরো অনেক কিছু কথা আছে, তাহলে সেসব হবে বলছো? আমি চোখ নিচু করে বললাম, জানি না। শান এক দৃষ্টিতে তাকিয়ে রইল সোয়ার মুখের দিকে, তারপর বলল, আচ্ছা, গিয়ে ফ্রেশ হয়ে নাও। কথাটা বললেই শান সরে গেল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি আস্তে আস্তে বিছানা থেকে নেমে এগোতে নেব, তখন শাম বলল, দাঁড়াও, তোমার চেঞ্জ করতে সময় লাগবে। আমি আগে চেঞ্জ করিনি, তারপর তুমি। কথাটা বলেই শান নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি ভাবলাম যতক্ষণ শান আসবে ততক্ষণে গহনাগুলো খুলে রাখি। আমি গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। আস্তে আস্তে সব গহনাগুলো খুলতে শুরু করলাম। প্রায় খোলা শেষ সব, কিন্তু নেকলেস গিয়ে আটকে গিয়েছে। শান ওয়াশরুম থেকে বেরিয়ে বেডে এসে বসলো। আমি শুধু নেকলেসটা নিয়ে টানাটানি করছিলাম, কিন্তু অনেকক্ষণ ধরে টানাটানি করেও কোনো লাভ হলো না। কি হয়েছে? আমি শানের দিকে ঘুরে বললাম, জানি না, এটা খুলছে না। দেখি, আমি খুলে দিচ্ছি। না থাক, আমি ট্রাই করে দেখি। এতক্ষণ তো ট্রাই করলে হয়েছে কিছু? তাহলে সারারাত করলেও হবে না। দেখি, ঘুরো পিছনে। কোনো উপায় না পেয়ে আমি আয়নার দিকে ঘুরে দাঁড়ালাম। শান এসে আমার পিছনে দাঁড়ালো। শানের হাত আমার ঘাড়ে লাগতে আমি শিহরে উঠলাম। শান খোলার ট্রাই করতে লাগলো। কিছুক্ষণ পর আমি ধীর কণ্ঠে বললাম, হয়েছে কিভাবে পেঁচিয়ে ফেলেছ? গোল্ড নোজ ওয়েট। কথাটা বলেই উনি আমার ঘাড়ের দিকে ঝুঁকলেন। হঠাৎ ঠোঁটের স্পর্শ লাগতেই আমি পুরো জমে গেলাম। নিজের শাড়ি শক্ত করে ধরে চোখ বন্ধ করে রইলাম। বুকের মধ্যে সব ইনস্ট্রুমেন্ট যেন একসাথে বাজছে। খুব দ্রুত নিঃশ্বাস পড়ছিল। নড়াচড়া বাদ দিয়ে পুরো স্থির হয়ে রইলাম। ওকে, হয়ে গেছে।
শান আমার গলা থেকে নেকলেসটা খুলে দিল। আমি নেকলেসটা হাতে নিয়ে রেখে দিলাম আর শানের সামনে থেকে দৌড়ে সরে গেলাম একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে। শাড়ি চেঞ্জ করে থ্রি পিসটা পরে নিলাম, তারপর হাত মুখ ধুয়ে নিলাম। উফ, এতক্ষণে কি ভার ভার লাগছিল শরীর, এখন হালকা লাগছে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, কেন যেন ভয় লাগছে প্রচুর। যত ফ্রি হওয়ার ট্রাই করছি তত বেশি ভয় লাগছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের বুকের মাঝে হাত রেখে একটা লম্বা শ্বাস নিলাম, তারপর দরজা খুলে বের হয়ে আস্তে আস্তে রুমের ভিতর এগিয়ে আসলাম, কিন্তু কিছুটা এগোতে পা যেন আর সামনে যেতে চাচ্ছে না। শানের সাথে চোখাচোখি হতে লজ্জা লাগছে প্রচুর। দাঁড়িয়ে আছো কেন? হঠাৎ শানের কণ্ঠে শুনতে ঘাবড়ে গেলাম। তুতলিয়ে বললাম, না, না মানে, ওই আমার একটা জিনিস পড়েছে এখানে, সেটা খুঁজছিলাম। কথাটা বলে আমি এদিক ওদিক খোঁজার অভিনয় করতে লাগলাম। শান আমার সামনে এসে দাঁড়াতে আর কিছু না বলে আমার কোলে তুলে নিল। আমি আমতা আমতা করে বললাম, কি করছেন? তোমার না মানে, ওই নামে যাই হারিয়েছে সেটা কাল খুঁজো, এখন এই মৃদু আলোতে খুঁজে পাবে না। শান আমাকে বিছানায় বসিয়ে দিল। আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। শান আমার পাশে বসে আমার এক গালে হাত রেখে আমার অনেকটা কাছে চলে এলো। শানের শীতল হাতে স্পর্শে আমি কেঁপে উঠলাম। ভয়ে প্রচুর পরিমাণ ঘামতে লাগলাম আমি। কি ব্যাপার সুইট হার্ট, গরম লাগছে কি তোমার? ওনার কথা শুনে চমকে উঠলাম। বললাম, মানে মানে যেই হারে ঘামছো, আই থিঙ্ক তোমার অনেক গরম লাগছে। আমি আমতা আমতা করে বললাম, না ঠিক আছে। শানুনার এক হাতে দিয়ে আমার এক পাশ হাত রাখতে আমি বিছানার চাদরটা শক্ত করে চেপে ধরলাম। শান ফিসফিস করে বল, আমার তো মনে হচ্ছে না। আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। এসিটা আর একটু বাড়িয়ে দেব? আমি হ্যাঁ সূচক মাথাটা নাড়ালাম। শান হেসে পাশ থেকে রিমোট নিয়ে এসিটা বাড়িয়ে দিল। এখন ঠান্ডা লাগছে। হুম, তো এখন কি করবে? ওনার কথা শুনে আমার হিচকি উঠে গেল। কি অদ্ভুত প্রশ্ন করেছে, বুঝলাম না। আমি বললাম, পানি খাবো। শান কিছুক্ষণ ঢ্যাপ ঢ্যাপ চোখে আমার দিকে তাকিয়ে রইল, তারপর মুচকি হেসে উঠে গিয়ে আমার জন্য পানি নিয়ে আসলো। উনি পানি আনতে আমি এক নিঃশ্বাসে পানিটা খেয়ে নিলাম, তারপর গ্লাসটা ওনার দিকে দিলাম। উনি গ্লাসটা পাশে রেখে আবার আমার পাশে আধশোয়া হয়ে বসলো। আমি এখন এভাবে মূর্তির মতো বসে উনি আমার চুলে হাত বুলিয়ে চুল নিয়ে খেলা করছিল। হঠাৎ করে উঠল, তোমার কি এখন গরম লাগছে? কেন? এখনো ঘামছো তুমি অনেক, তাই বললাম। আমি কিছু না বলে চুপ করে রইলাম। অদ্ভুত, উনি কি বুঝতে পারছে না কিছু? শুধু শুধু এভাবেই খোঁচা মেরে আমাকে লজ্জায় ফেলার কারণ কি? হনুমান একটা। বেশি গরম লাগলে ওড়নাটা খুলে রাখো। ওনার কথা শুনে চোখ বেরিয়ে আসার উপক্রম। কি বলে উনি এসব? আমি দ্রুত বলে উঠলাম, না লাগবে না, ঠিক আছে আমি। আচ্ছা তাহলে বসে আছো কেন? শুয়ে পড়ো। হুম। আমি আস্তে আস্তে ওনার থেকে কিছুটা দূরত্ব নিয়ে শুয়ে পড়লাম। শান রাগান্বিত হয়ে বলল, এত দূরে গিয়ে শুয়েছো কেন? মাঝে যাদের জন্য জায়গা রেখেছো তারা এখনো পৃথিবীতে আসেনি, তাই আমার কাছে আসো। ওনার কথা শুনে লজ্জায় আমার কান থেকে ধোঁয়া বের হচ্ছে। আরে মুখে তো কোনো লাগামই নেই ওনার। আমি এখনো ওখানে শুয়েছিলাম। উনি আমাকে টেনে ওনার কাছে নিয়ে আসলেন, তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ঘুমাও। বলে উনি আমার চুলের মুখে মুখ গুজে শুয়ে পড়লেন। কিন্তু আমার ঘুম আসছে না। ওনার গরম আমার গলা ঘাড় জুড়ে পড়ছে, যার ফলে চাইলেও চোখ বন্ধ করতে পারছি না। শান মুখ তুলে বলল, কি হলো, ঘুমাচ্ছ কেন? ঘুম আসছে না। উনি ভুরু কুঁচকে বলল, কেন? আরে এতদিন আপনার সাথে রাত জেগে কথা বলতে বলতে তো রাত জাগার অভ্যাস হয়ে গেছে, তাই হয়তো। শান উঠে বসলো। আমি বললাম, কি হলো, উঠে গেলেন যে? তুমি তো বললে ঘুম আসছে না। আমি অবাক হয়ে বললাম, সেটা তো আমার আসছে না, আপনার কি? আমারই তো সব। আমার সুইটহার্ট একা রাত জাগবে আর আমি ঘুমাবো, সেটা হতে পারে নাকি? তারপরে কিছুক্ষণ দুজনে চুপচাপ বসে রইলাম। রাত বাড়ছে, সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুজনের হার্টবিট। কারো মুখে কোনো কথা নেই, শুধু চোখে চোখে মনের কথাগুলো আদান প্রদান করা হচ্ছে। শান বুঝতে পারছে সোহা
আনইজি ফিল করছে, তাই সোয়াকে ফ্রি করার জন্য বলল, এভাবে চুপচাপ বসে থাকে তো কোনো লাভ নেই। আই থিংক আমার কিছু করতে পারি। আমি তুতলে বললাম, কি করতে পারি? শান হেসে বলল, এই তো গল্প করতে পারি বা যেকোনো খেলা খেলতে পারি। শানের কথা শুনে আমার চোখে চকচক করে উঠল। আমি একটু উত্তেজিত হয়ে বললাম, গুড আইডিয়া, বাট গল্প করবো না, খেলবো। ফাইন। কি খেলবে? লুডো। শান নিজের কপালে হাত দিয়ে এদিক ওদিক তাকাতে আর মনে মনে বিড়বিড় করে বলল, হায় রে কি ভাগ্য, আজকে রাতে বসে বসে লুডো খেলতে হচ্ছে। আমি কপাল কুঁচকে বললাম, কিছু বললেন? শান হেসে বলল, না। তারপর শান নিজের ফোন থেকে লুডো বের করল। আমরা দুজনই বসে বসে লুডো খেলতে লাগলাম। আমার আগে ৬ পড়ল। তারপর পর আমি ভালো খেলছি। আমার একটা গুটি ছিল, শানের ৩টা। আমি কিছুটা ভাব নিয়ে বললাম, এইবার হারবেন আপনি। শান একদৃষ্টিতে কোর্টের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা, সেটা তো পরে বোঝা যাবে। কে হারে আর কে জিতে বোঝা তো যাচ্ছে। রিল্যাক্স সুইটহার্ট, এত উত্তাল হওয়ার কিছুই নেই। খেলা এখন বাকি আছে। আমি মুখ ভেঙে আবার খেলার মনোযোগ দিলাম। বাট হঠাৎ করে কি হলো, শান পর ৩টা গুটি নিয়ে একটা গুটি ঘিরে ধরল। আমি গুটি তুলছিলাম আর গুটি শুধু খেলে যাচ্ছে। শেষবার যখন খেলেও আর উঠালো না, ফলস্বরূপ উনি জিতে গেল। ওনার মুখ বিশ্বজয়ী একটি হাসি ফুটে উঠল। আমি মুখ গোমড়া করে বললাম, বললাম না খেলা এখনো বাকি আছে, দেখছো তো আমি জিতে গেছি। আমি মুখ ভেঙে বললাম, আচ্ছা ভালো হয়েছে তবে। শান হেসে ঘড়ির দিকে তাকালো। রাত ২:৩০ বাজে। আচ্ছা অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি চোখ টিপটিপ করে বললাম, ঘুমাবো? না হলে আর কি করতে চাও তুমি? আমি অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, অদ্ভুত লোক, সারাদিন কত কথা বলল আর এখন ঘুমাচ্ছে। হঠাৎ শান আমার কাছে এসে আমার চুল একপাশে সরিয়ে আমার ঘাড়ে একটি ডিপ কিস করলো। আমি নিজের চোখ বন্ধ করে রইলাম। শান আমার গালে হাত দিয়ে আমার মুখটা ওনার দিকে ফেরালো। তুমি চাইলে ঘুমাবা না, অন্য কিছু করতে পারি। তবে তুমি কি চাও আমি কিছু করি? কথাটা বলে ওনার মুখটা আমার দিকে এগিয়ে আনতে লাগলেন। আমি লজ্জা পেয়ে দুহাত দিয়ে আমার মুখটা ঢেকে নিলাম। শান আমার কোমরে হাত দিয়ে আমাকে ওনার কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলে, হায় রে, এত লজ্জা পেলে তো আমার বংশ আর আগে যাবে না। ওনার কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। উনি আর কখনোই শুধরাবে না। ওনার চোখ থেকে চোখ সরিয়ে নিলাম আর আমরা ওনাকে জড়িয়ে ধরলাম।